হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। আমাদের ক্লাস 10 এর তাপীয় প্রসারণ তাপের পরিবাহিতা যে চ্যাপ্টারটা ছিল সেটা কিন্তু আমরা ডিটেলসে পড়ে ফেলেছি। আজকে আমরা এই চ্যাপ্টার থেকে আসা শর্ট কোয়েশ্চেনগুলো দেখব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক শর্ট কোয়েশ্চেন তাপীয় প্রসারণের। দেখো শর্ট কোয়েশ্চেনের প্রথমটা কি বলেছে, বলছে যে কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ কিসের ওপর নির্ভর করে? প্রাথমিক দৈর্ঘ্য, উষ্ণতা বৃদ্ধি, না উপাদান, না সবগুলো? প্রাথমিক দৈর্ঘ্যের উপরও নির্ভর করবে, উষ্ণতা বৃদ্ধির উপর নির্ভর করবে, উপাদানের উপর নির্ভর করবে, সবার উপর নির্ভর করবে। তাই অপশন ডি, মানে সবগুলোর উপর নির্ভর করবে। বিভিন্ন উষ্ণতায় একটা পিতলের দণ্ড দৈর্ঘ্য মাপতে হলে কোন উপাদানের স্কেল ব্যবহার করা সুবিধাজনক? পিতল, লোহা, কাঠ, ইস্পাত। দেখো তুমি পিতল কাঠ বাদ দিয়ে যদি পিতল, লোহা, ইস্পাত যাই করো না কেন, এদের যদি একটা টেম্পারেচারে কিন্তু একটা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আছে, তাহলে তাতে তো আমাদের ভ্যালু পেতে একটু হলেও এদিক ওদিক হবে। আর কাঠ কিন্তু তাপের কুপরিবাহী, তাই জন্য আমরা যদি কাঠ নিই তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না। দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ কোনো রকম গুণাঙ্ক বৃদ্ধি পাবে না। ঠিক আছে, তাহলে আমাদের কাঠ নেওয়া সবচেয়ে সুবিধাজনক। কোনটির উষ্ণতা বাড়ালে কার্যত প্রসারণ হয় না? লোহা, নিকেল, তামা, ইনভার। কার হয় না? ইনভারের হয় না। ইনভারের খুব হয় না বললেই চলে প্রায়, কিন্তু লোহা, নিকেল, তামা কিন্তু আমরা দেখতে পাই হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা 1 মিটার এবং 2 মিটার দুটি লৌহদণ্ডের একই তাপমাত্রা দিলে দৈর্ঘ্য প্রসারণ অনুপাত কত হবে? সিম্পল, দেখো এখানে তো কোনো প্লেন আমরা হিসাবে কি হয়, যেমন তাপ দেব তেমন তার বৃদ্ধি পাবে, তাহলে অনুপাতটাও কিন্তু এর লেন্থ হিসাবেই হবে, মানে 1:2 অনুপাতে হবে। ক্লিয়ার? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক প্রদত্ত কোন পদার্থের ক্ষেত্রে প্রযোজ্য? গ্যাসীয়, তরল, নাকি তরল গ্যাসীয়, নাকি কঠিন? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, দেখো যদি গ্যাস হয় গ্যাসের ক্ষেত্রে আয়তন হয়, তরলের ক্ষেত্রেও আয়তন, মানে প্রকৃত প্রসারণ আপাত প্রসারণ হয়ে আছে তরলের ক্ষেত্রে। ঠিক আছে, সেখানেও আয়তনের একটা ঘটনা চলে আসবে, এবং তরল গ্যাসীয় দুটোর ক্ষেত্রেই কিন্তু আয়তন প্রসারণ চলে আসবে। কঠিনের ক্ষেত্রে কিন্তু আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেখতে পাবো, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক দেখতে পাবো। তাহলে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কার ক্ষেত্রে প্রযোজ্য? কঠিনের ক্ষেত্রে প্রযোজ্য। ঠিক আছে, কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো, দেখো এখানে কি দিয়েছে, কঠিন পদার্থের রৈখিক প্রসারণ গুণাঙ্ক। এটা কিন্তু আমরা পড়েছি। শুধু কঠিন পদার্থের রৈখিক কেন, কঠিন, তরল, গ্যাসীয়, রৈখিক প্রসারণ যাদেরই হবে তার পার ডিগ্রি সেলসিয়াস হবে। এটা এরম ভাবেও লেখা যায়, বা পার ডিগ্রি সেলসিয়াস এরম ভাবেও লেখা যায়। ঠিক আছে, আচ্ছা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রীয় সংকেত কি হবে? দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, এটা মনে রাখবে, এটার শুধু ডিফারেন্স মেইনলি কি হবে, থিটাতে ডিফারেন্স হবে, টেম্পারেচারে ডিফারেন্স হবে। ঠিক আছে, তাহলে থিটাতে থিটাতে ডিফারেন্স হবে। থিটাতে ডিফারেন্স হলে তাহলে আমাদের কি হবে, থিটা টু দি পাওয়ার -1। দেখো কোথায়, থিটা টু দি পাওয়ার -1 এখানে আছে, এখানে আছে, প্রত্যেকটাতেই আছে। বাকি কম্পোনেন্ট গুলো কিন্তু আমাদের 0 হয়ে যাবে, তার মানে m0, l0, t0, থিটা টু দি পাওয়ার -1 আমার আনসার হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট। এবার দেখো সেলসিয়াস স্কেলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান আমাদের দিয়ে দিয়েছে। পরম স্কেলে মান কত হবে? তাহলে সেলসিয়াস স্কেলে যদি দিয়ে থাকে, তাহলে পরম স্কেলে কি হবে? দেখো অ্যাকচুয়ালি কি হয়, ভ্যালুটা সেম হয়। পরম স্কেল মানে কি, আমরা কিসে মাপবো? কেলভিনে মাপবো। তাহলে ভ্যালুটা আমার সেমই থাকবে, এখানে পার ডিগ্রি সেলসিয়াসের জায়গায় পার কেলভিন হবে, আর কিচ্ছু চেঞ্জ হবে না। দেখো 1.2 × 10⁻⁵ থাকবে, শুধু পার কেলভিন হয়ে যাবে, আর কোনো রকম চেঞ্জ হবে না। ক্লিয়ার? একটা ইস্পাতের স্কেল 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সঠিক দৈর্ঘ্য পরিমাপ করে। একটি ইস্পাতের স্কেল 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সঠিক দৈর্ঘ্য পরিমাপ করে। স্কেলটির 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা ব্যবহার করা হলে পরিমিত দৈর্ঘ্য কি হবে? একই থাকবে, বেশি হবে, কম হবে না? কম বা বেশি দুটোই হতে পারে। দেখো ইস্পাতের স্কেল যদি 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় সঠিক দৈর্ঘ্য দেয়, তাহলে স্কেলটি 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কি হবে? পরিমিত দৈর্ঘ্য কি হবে? পরিমিত দৈর্ঘ্য আমাদের কম হবে। ঠিক আছে, চলো নেক্সট। কাঁচের গায়ে প্ল্যাটিনাম তার সিল করে আটকানো যায়। কি তার? কাঁচের গায়ে প্ল্যাটিনাম তার সিল করে আটকানো যায়, কারণ কেন?
উভয়ের ঘনত্ব সমান, গলনাঙ্ক সমান, না আপেক্ষিক তাপ সমান, না দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান? অ্যাকচুয়ালি কি হয়, এদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কটা সমান হয়, তাই জন্য আমরা কাঁচের গায়ে প্লাটিনামটা সিল করে আটকাতে পারি। একটি কঠিন পদার্থের ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক হচ্ছে এক্স, ঠিক আছে? তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে? আমরা কি জানতাম যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সঙ্গে আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কি আছে? আয়তন প্রসারণ সম্পর্ক হচ্ছে 1.5 গুণ, 1.5x। দেখো এখানে 1.5x আছে, ঠিক আছে? যারা এই জায়গাটা মনে নেই অবশ্যই আগের দিনে ক্লাসটা করবে, আমরা কিন্তু শেষে অবশ্যই বলে দিয়েছি যে কোনটার সঙ্গে কোন রকম ভাবে সম্পর্ক হবে, ঠিক আছে? চলো নেক্সট। দৈর্ঘ্য প্রসারণ, ক্ষেত্র প্রসারণ, আয়তন প্রসারণ সবকটি কোন ক্ষেত্রে দেখা যায়? এই সবকটা দেখা যাবে কঠিনের ক্ষেত্রে। কঠিন, তরল, গ্যাস সবগুলো বলেছে না, শুধুমাত্র কঠিনের ক্ষেত্রে দেখা যাবে। ক্লিয়ার? লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক কি হবে? দেখো শুধু দৈর্ঘ্য, আয়তন হলে কি হয়, দৈর্ঘ্য কোন তিনটে দৈর্ঘ্যের গুণফল, সেই দৈর্ঘ্য প্রস্থ উচ্চতায় ধরে নাও, তাহলে কি হবে, তিনটে হবে, তাহলে তিনটে হবে গুণাঙ্ক আলফা, তাহলে তিনটে হচ্ছে, তার মানে 3 আলফা হবে, তিনটে হচ্ছে তাই জন্য 3 আলফা হবে। ক্লিয়ার? আর একটা কথা হচ্ছে যে এটা কেন হচ্ছে, এই কোশ্চেনটার সঙ্গে সম্পর্ক পাবে, এই কোশ্চেনটার সঙ্গে। এইটা কি বলেছিল দেখো, ক্ষেত্র প্রসারণের সঙ্গে আয়তন প্রসারণ 1.5 গুণ, আর দৈর্ঘ্য প্রসারণের সঙ্গে দৈর্ঘ্য প্রসারণের সঙ্গে আয়তন প্রসারণ হচ্ছে 3 গুণ, 3 গুণ, এটা মনে রাখবে, ঠিক আছে? আচ্ছা, এবার বলেছে কোন কঠিন পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক আলফা, বিটা ও গামা হলে কোন তত্ত্বটি সঠিক? কোনটা বড় বলতে বলেছে। খুব সহজভাবেই বলতে পারবো যে যেটার আয়তন প্রসারণ গুণাঙ্ক সেটা তো অনেকটা বেশি হবে, ক্ষেত্র প্রসারণের থেকে তার থেকে কম হবে, দৈর্ঘ্য প্রসারণ আরো কম হবে, কারণ দৈর্ঘ্যটা শুধু একদিকে লেন্থ, ক্ষেত্রটা হচ্ছে 2D ডাইমেনশন হয়ে যাচ্ছে, আয়তনটা 3D হয়ে যাচ্ছে, তাহলে সবচেয়ে বেশি কি হবে, আয়তন প্রসারণ, তার থেকে কম কি হবে, ক্ষেত্র প্রসারণ, তার থেকে কম কি হবে, দৈর্ঘ্য প্রসারণ। দেখো গামা, বিটা, আলফা এরকমই দিয়েছে। ওকে, তারপরে নেক্সট। একই আকৃতির 4টে ধাতব পাতের মাঝে সমাবেশের একটা গোলাকার ছিদ্র আছে, তাপ প্রয়োগ করে একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধি করলে পাত্রের ছিদ্রের ব্যাসের সবচেয়ে বৃদ্ধি কোথায় হবে? লোহার হবে, তামার হবে, রূপোর হবে, না অ্যালুমিনিয়াম হবে? তাহলে হিট দিলে সবচেয়ে বৃদ্ধি কার হয়, লোহার হয় নাকি তামার হয় নাকি রূপোর হয়, তার মানে নাকি অ্যালুমিনিয়াম হয়? অ্যাকচুয়ালি যার গলনাঙ্ক সবচেয়ে বেশি হবে তার সবচেয়ে কম হবে, যার গলনাঙ্ক সবচেয়ে কম হবে তার ছিদ্রের ব্যাস সবচেয়ে বৃদ্ধিটা বেশি হবে, ঠিক আছে? তাহলে কি হবে, এখানে অ্যালুমিনিয়ামের হবে, অ্যান্সার কি হবে, অ্যালুমিনিয়াম। ক্লিয়ার? উষ্ণতা পরিবর্তনে সরল দোলকের দোলন গতি যাতে অপরিবর্তিত থাকে সেই জন্য থার্মোস্ট্যাট, প্রতিবিহিত দোলক, কাঠের দোলক, ইস্পাতের দোলক ব্যবহার করা হয়, ঠিক আছে? কি দোলক ব্যবহার করা হয় এটা মনে রাখবে, প্রতিবিহিত দোলক ব্যবহার করা হয়, ঠিক আছে? উষ্ণতা বৃদ্ধিতে, উষ্ণতা টেম্পারেচার বাড়ালাম, ঠিক আছে? উষ্ণতা বৃদ্ধিতে দোলক ঘড়ি কি হয়ে যায় উষ্ণতা বৃদ্ধিতে? দেখো অ্যাকচুয়ালি কি 2π√L/G, তাহলে উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে অ্যাকচুয়ালি কি হয়, এটা কোথায়, এখানে লিখি, দেখো 2π√L/G, তাহলে উষ্ণতা যদি বেড়ে যায় তাহলে আমার এলটা বেড়ে যাবে, আর এল যদি বেড়ে যায়, ঠিক আছে, ধরো এখানে লিখি, ধরো একটা ঘড়ি আছে, তাহলে দৈর্ঘ্য যদি বেড়ে যায় আগের থেকে তাহলে আরো বেশি টাইম লাগবে, 1 ঘন্টা, তার মানে অ্যাকচুয়ালি কি হয়ে যাচ্ছে, স্লো হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু খুব ভালো কোয়েশ্চেন কিন্তু, হ্যাঁ, এটা কিন্তু রাইট, স্কোয়ার নয়, এটা রাইট। আচ্ছা, তারপরে আসি, এই কোয়েশ্চেনটা স্টার্ট দিয়ে রাখি, যদি কোথাও কোয়েশ্চেন করে অবশ্যই এটা অ্যাটেম্প্ট করবে কিন্তু। তারপরে বলছে দস্তা এবং ইস্পাতের তৈরি দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে উত্তল পৃষ্ঠে কে থাকবে? এটা কিন্তু অলরেডি আমার তোমাদের করে দেখিয়েছিলাম। তাহলে দস্তা আর ইস্পাতের মধ্যে তাহলে কে উপরের দিকে থাকবে, উত্তপ্ত, দ্বিধাতব পাতকে উত্তপ্ত করলে উত্তল দিকে কে থাকবে, দস্তা থাকবে, উত্তল দিকে কে থাকবে, দস্তা থাকবে, ঠিক আছে? প্রদত্ত কোন ক্ষেত্রে দ্বিধাতব পাত ব্যবহার করা হয় না? ঘড়ি, প্রতিবিহিত তুলনা চক্র, ফায়ার অ্যালার্ম, ফিস প্লেট, থার্মোস্ট্যাট। অ্যাকচুয়ালি ফিস প্লেটে ব্যবহার করা হয় না, ঠিক আছে? উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিনের ঘনত্ব কি হয়? উষ্ণতা বৃদ্ধি পেলে কঠিনের ঘনত্ব কি হবে? কঠিনটা আস্তে আস্তে তরলের দিকে চলে যেতে চাইবে, তো তাহলে উষ্ণতা বৃদ্ধি পেলে ঘনত্ব হ্রাস পাবে, এটাই স্বাভাবিক কথা, তাহলে কি হবে, আমাদের হ্রাস পাবে,
হ্রাস পাবে, অ্যান্সার আছে। তারপরে কঠিনের কত ধরনের তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? সিম্পল, 3 প্রকারের। কি কি? একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ, 2 নম্বর হচ্ছে ক্ষেত্র প্রসারণ, আর 3 নম্বর কি আমরা জানি? আয়তন প্রসারণ, তাই তো? এটা আমরা অলরেডি পড়েছি। হ্রদের জলে উপরিতলের উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস হলে হ্রদের তলদেশের উষ্ণতা কত হবে? এটা কিন্তু আমরা ছোটবেলাতে পড়েছি, 4 ডিগ্রি সেলসিয়াস হবে। কারণ 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব হয় সব থেকে বেশি, সেই কারণের জন্য উপরে যতই 0 ডিগ্রির উপরের বরফের পাতলা চাদর পড়ে যাক না কেন, নিচের জল কিন্তু আমাদের বরফ করতে পারে না। সেই জন্য শীতকালীন দেশে মাছরা জলেতে বেঁচে থাকতে পারে। যদি নিচের জল বরফ হয়ে যেত, হলো কোনো একটা জলাশয় আছে, তার নিচের জায়গাটা যদি বরফ হয়ে যেত, তাহলে মাছরা কি বাঁচতে পারতো না? খেয়াল করে দেখবে যে জলের উপরের স্তরে বরফ পড়ে, নিচে কিন্তু মাছটা তারা ঠিকঠাক ভাবেই বেঁচে থাকতে পারে। ঠিক আছে, চলো নেক্সট। তাহলে বলছে 0 থেকে 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের ব্যতিক্রান্ত প্রসারণ, ধরুন শীত প্রধান দেশে জলের ঘনত্ব কি হবে? কমতে থাকবে। দেখো, শীত প্রধান দেশে, গ্রীষ্ম প্রধান দেশে কোনো ব্যাপার নয়। সবার প্রথম কথা হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণের ধারণাটাই হচ্ছে যে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত জলের ঘনত্ব বৃদ্ধি পাবে এবং 4 থেকে তারপরে যত বাড়াবে জলের ঘনত্ব হ্রাস পেতে থাকবে। একই রকম ভাবে উল্টো দিকে বলতে গেলে আয়তনের ক্ষেত্রে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা পর্যন্ত কমতে থাকবে, তারপর আয়তন বাড়তে থাকবে। এই হচ্ছে বেসিক লজিক। ঠিক আছে, তাহলে অ্যাকচুয়ালি এখানে অ্যান্সার কি হবে? বাড়তে থাকবে। আচ্ছা, বলছে একটি পাত্রে জল 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কানায় কানায় পূর্ণ আছে। পাত্রটি থেকে জল উপচে পড়বে যদি পাত্র সহ জলকে ঠান্ডা করা হয়, গরম করা হয়, ঠান্ডা গরম উভয় করা হয়, এবং কোনটি? ঠান্ডা মাথায় ভেবে দেখো, এক্ষুনি বললাম। ঠিক আছে, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হচ্ছে জলের ঘনত্ব সর্বাধিক, আয়তন কিন্তু সবচেয়ে কম। তুমি 4 থেকে যদি 5 করো, আয়তন কিন্তু বৃদ্ধি পাবে। 4 থেকে 3 করলেও কিন্তু আয়তন বৃদ্ধি পাবে। তাহলে তোমাকে সবসময় মনে রাখতে হবে যে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যা থাকবে সেটা একদম কানায় কানায় ভর্তি আছে। এরপরে বাড়াই বা কমাই জল কিন্তু উপচে পড়বেই। তার মানে আয়তন বৃদ্ধি পাক বা হ্রাস পাক, 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ুক বা 4 ডিগ্রি সেলসিয়াস থেকে কমুক, আয়তন কিন্তু বৃদ্ধি পাবে, তার উপচে পড়বে দুই ক্ষেত্রেই। তাই দেখো ঠান্ডা গরম উভয় অ্যান্সার আছে। ঠিক আছে, কোশ্চেনটা দারুণ কোশ্চেন। প্রদত্ত কোনটির ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? এটা আমরা জানি, জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়, জল ছাড়া আর কারোর ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায় না। নেক্সট, কোনটির তাপীয় প্রসারণ বেশি হয়? কঠিনের, তরলের, গ্যাসের, প্লাজমার? সবাই জানি আমাদের গ্যাসের হচ্ছে তাপীয় প্রসারণ সব থেকে বেশি হয়। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক সব গ্যাসের সমান, হালকা গ্যাসের বেশি, ভারী গ্যাসের বেশি, না কখনোই সমান হয় না? মনে রাখবে, হালকা গ্যাস বা ভারী গ্যাস বলে কোনো কথা নয়। কথাটা হচ্ছে সমস্ত গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কিন্তু সমান হবে। সমস্ত গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক কিন্তু সব গ্যাসের ক্ষেত্রে সমান হবে। ঠিক আছে, আচ্ছা চলো এবারে এইটা দেখা যাক, এই কোশ্চেনটা কি আছে। এই কোশ্চেনটা বলেছে কঠিন, তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা এস মানে হচ্ছে সলিডের ক্ষেত্রে, গামা এল মানে লিকুইডের ক্ষেত্রে, গামা জি মানে গ্যাসের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে কোনটা বেশি হবে? আমরা কি জানি? আয়তন প্রসারণ গুণাঙ্কটা কার বেশি হয়? কার আয়তন সবচেয়ে বাড়ে? গ্যাসের আয়তন সবচেয়ে বাড়ে। তারপরে কার বাড়বে? গ্যাসের আগে বাড়বে, তারপর লিকুইডের হবে, তারপর সলিডের হবে। তাই জন্য দেখো সবচেয়ে বড় আছে গ্যাস, তারপরে হচ্ছে লিকুইড, তারপর হচ্ছে সলিড। মানে সলিডের সবচেয়ে কম বাড়বে, তারপরে লিকুইডের বাড়বে, তারপরে গ্যাসের বাড়বে। এটা আমরা জেনে এসেছি। ঠিক আছে, তারপরে বলেছে কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোন পদার্থের মান সর্বোচ্চ? সবসময় মনে রাখবে এটা সীসা। ভ্যালু মুখস্থ রাখতে হবে না, আমরা সীসাটা মনে রাখবো, সীসার ডেটাটা মনে রাখবো। ঠিক আছে, সীসাটা শুধু মনে রাখবো। এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি? এসআই পদ্ধতি বলেছে, তাহলে কেলভিন ইনভার্স। যদি সিজিএস পড়তো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, এটা কেলভিন ইনভার্স, ওটা হতো ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ঠিক আছে, কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্কগুলো কি কি? কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক 3টে হয়, দৈর্ঘ্য প্রসারণ 1, 2 নম্বর ক্ষেত্র প্রসারণ, 3 নম্বর হচ্ছে আয়তন প্রসারণ। লোহা, তামা, ইনভারের মধ্যে কার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সবচেয়ে কম? ইনভারের সবচেয়ে কম। এটা কিন্তু অলরেডি পড়ে নিয়েছি কোশ্চেনটা।
ঠিক আছে। আচ্ছা, বলছে একই ধাতুর একই আকারের একটি ফাঁপা একটা নিরেট চোঙ সমান উষ্ণতায় উত্তপ্ত করলে করলে প্রসারণ কি একই হবে না আলাদা হবে? দেখো, ধাতুটা ফাঁপা হোক বা নিরেট হোক, প্রসারণ কিন্তু সেমই হবে, কারণ তুমি যেমন ভাবেই তৈরি করো কেন প্রসারণ কিন্তু সেম হবে। পিতল ও লোহার দ্বিধাতব পাতকে ঠান্ডা করলে বাঁ দিকে, ঠিক আছে, ভিতরের দিকে কোন ধাতব পাত থাকবে? ওপরের দিকে লোহা, ভিতরের দিকে পিতল, ওপরের দিকে লোহা, ভিতরের দিকে পিতল থাকবে, মনে থাকবে? একটি লোহার চাকতি পিতল নির্মিত পাতের ছিদ্রের মধ্যে আটকে গেছে। কি বললাম? একটি লোহার চাকতি পিতল নির্মিত পাতের ছিদ্রের মধ্যে আটকে গেছে। তাহলে বের করার উপায় কি? কিচ্ছু করতে হবে না, তুমি ওই সিস্টেমটাকে টেম্পারেচার দিয়ে দাও, তাহলে কি হবে? লোহার চাকতি বলেছে তো পিতল নির্মিত, তাহলে লোহার মানে প্রসারণটা বেশি হবে হিট দিলে, তাহলে আমার কি হবে? লোহাটা বেশি ফেপে যাবে, তার মানে বেশি ভাবলে কি হবে? ওখান থেকে আরামসে বেরিয়ে আসতে পারবে। সেলসিয়াস এবং ফারেনহাইটের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সি এবং আলফা এফ এর মধ্যে সম্পর্কটা কি? এটা মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আলফা এফ সমান 5/9 আলফা সি, মানে এটা ফারেনহাইটে, এটা সেলসিয়াসে। ঠিক আছে, কোন ধাতব পাতের ক্ষেত্রে কোন জাতীয় প্রসারণ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? কোন ধাতব পাত বলেছে, তাহলে ধাতব পাত হচ্ছে দৈর্ঘ্য দুটো মিলে যাবে, তার মানে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হবে সবচেয়ে বেশি। কি হবে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক হবে সব থেকে বেশি, মানে গুরুত্বপূর্ণ। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কি? গুণাঙ্কের একক আলাদা, কিচ্ছু হবে না, পার ডিগ্রি সেলসিয়াস বা পার কেলভিন, যেটা তুমি চাইবে। সিজিএস হলে পার ডিগ্রি সেলসিয়াস, এসআইতে হলে পার কেলভিন। ওকে, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কোন এককের ওপর নির্ভর করে? ক্ষেত্র প্রসারণ কি বলেছিলাম আমাদের? কি ছিল? m0 l0 t0 থিটা টু দি পাওয়ার -1, তাই তো? তার মানে গুণাঙ্কটা কার ওপর নির্ভর করবে? শুধুমাত্র ক্ষেত্র প্রসারণের ওপর নির্ভর করবে। ঠিক আছে, বোঝা গেল? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক আমরা পড়ে নিয়েছি অলরেডি। আচ্ছা, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক কিসের উপর নির্ভর করবে? তাহলে থিটা, মানে টেম্পারেচারের ডিফারেন্সের উপর নির্ভর করবে। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের কি হয়েছে? এইটা হচ্ছে আমাদের ডাইমেনশন, তাহলে মানে মাত্রা। তাহলে এটা শুধুমাত্র কি পাচ্ছি? থিটা টু দি পাওয়ার -1, তার মানে থিটা টু দি পাওয়ার -1 মানে উষ্ণতার উপর ডিপেন্ড করবে। আচ্ছা, কঠিন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটা কি? এই কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আলফা সমান বিটা বাই 2 সমান আলফা বাই 3, এই গামা বাই 3। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে পড়বে, পরীক্ষায় কিন্তু আসে এই কোশ্চেনটা। ওকে, তারপর বলছে এমন একটি কঠিন পদার্থের উষ্ণ নাম লেখো যা উষ্ণতার একটা নির্দিষ্ট পাল্লায় তার আয়তনের প্রসারণ গুণাঙ্কের মান ঋণাত্মক হয়। এটা হয় রবারের। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। একই পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য তরল পদার্থের প্রসারণ সম আয়তন কঠিনের প্রসারণের কত গুণ? 10 গুণ হয় বা তার বেশি হয়। তরলের আপাত, এবং এই জিনিসটা কিন্তু বহুবার বলি, তরলের আপাত এবং প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তরলের নিজস্ব ধর্ম? সবসময় প্রকৃতটা হচ্ছে তরলের নিজস্ব ধর্ম, সহজ কথা। কখন তরলের আপাত ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়? যখন পাত্রের প্রসারণটা শূন্য হবে, কারণ পাত্রের যদি কোনো চেঞ্জ না হয় পাত্রের প্রসারণ শূন্য হবে। যদি পাত্রের যদি কোনো সাইজের চেঞ্জ না হয় টেম্পারেচার দিলে, তাহলে আপাত প্রসারণ গুণাঙ্ক আর তোমার প্রকৃত প্রসারণ গুণাঙ্ক দুটো সমান হবে। এবার দেখো, বলছে জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করা হলো, তাহলে জলের আয়তনের কি পরিবর্তন হবে? দেখো, জলের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস হবে, তাহলে 0 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি করলে ঘনত্ব বৃদ্ধি পায়, আয়তনের সঙ্গে ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাই জন্য আয়তন কি হয়? হ্রাস পাবে। সবসময় মনে রাখবে, 0 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি করলে ঘনত্ব বৃদ্ধি পায়, তাই আয়তন কি হবে? হ্রাস পাবে। জল, পারদ, বেঞ্জিন এদের মধ্যে কোন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সর্বাধিক? বেঞ্জিনে সর্বাধিক হয়। তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ দাও। তাপ প্রয়োগে পারদ থার্মোমিটারের সাহায্যে উষ্ণতার পরিমাপ তাপ প্রয়োগ করলে হয়ে যাবে। জলের কোন ধর্মের জন্য
শীতের দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকে ব্যতিক্রান্ত প্রসারণের জন্য, কারণ একটু আগেই বললাম যে জলের উপরে বরফ পড়ে গেলেও নিচে কিন্তু জল জমাট হয় না, তাই জন্য শীতকালীন দেশে জলচর প্রাণীরা বেঁচে থাকে। তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি ধারক পাত্রের প্রসারণ গুণাঙ্কের উপর নির্ভরশীল? একদমই না, কারণ এটা প্রকৃত প্রসারণ। যদি আপাত প্রসারণ বলতো তাহলে কিন্তু নির্ভর করতো, কিন্তু প্রকৃত প্রসারণ করেছে তাই জন্য নির্ভর করবে না। বোঝা গেল কথাটা? একটা উদাহরণ দাও যেখানে তাপ প্রয়োগে পদার্থের আয়তন সংকোচন হয়। সিলভার আয়োডাইড। তরলের ঘনত্বের সঙ্গে কোন প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক আছে? তরলের ঘনত্বের সঙ্গে প্রকৃত প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক আছে। স্থির চাপে আদর্শ গ্যাসের আয়তনের গুণাঙ্কের মান কত? সেই বলেছিলাম না, চার্লসের সূত্রের সঙ্গে সম্পর্ক করবে, 1/273 হিসাবে যাবে। ঠিক আছে, স্থির আয়তনের গ্যাসের চাপের গুণাঙ্কের মান কত? সেম হবে 1/273 ক্লিয়ার? তাপের প্রসারণ গেল, এবার তাপের পরিবাহিতা পড়বো। এবার চলে এলাম তাপের পরিবহনে। বলছে কত ধরনের পদ্ধতিতে তাপ সঞ্চালিত হতে পারে? 3 ধরনের, পরিবহন, পরিচলন আর বিকিরণ, এই 3 পদ্ধতিতে। ঠিক আছে, তোমাদের মানে ভিডিওতে লাস্ট দণ্ডের এক প্রান্তকে আগুনের সংস্পর্শ লাগলে কোন পদ্ধতির ফলে অন্য প্রান্তটি গরম হবে? কি বলেছিলাম? পরিবহনের মাধ্যমে। কি বলেছিলাম? পরিবহনের মাধ্যমে। ঠিক আছে, যারা দেখোনি আগের ক্লাসটা অবশ্যই দেখে নেবে। পরিবহন পদ্ধতিটা কিভাবে কম্পনের ফলে হয় সেটা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা, তাপ পরিবহনের ক্ষেত্রে পদার্থের অণুগুলি কি হয়? নির্দিষ্ট দিকে গতিশীল হয়, স্থিরাবস্থায় থাকে, এলোমেলোভাবে গতিশীল হয়, নাকি অধিক বিস্তার সহ কম্পিত হয়? কি বলেছিলাম? তাপ পরিবহনের ক্ষেত্রে কম্পনই হচ্ছে তাপ পরিবহনের এই পরিবহনের ক্ষেত্রে মেন উদ্দীপক, মানে মেন জিনিস হচ্ছে পরিবহনের ক্ষেত্রে এই কম্পন, অধিক বিস্তার সহ কম্পন। রান্নার পাত্রে যে গুণটি থাকা আবশ্যক সেটা হচ্ছে উচ্চ আপেক্ষিক তাপ ও নিম্ন পরিবাহিতা। দেখো, নিম্ন পরিবাহিতা হলে হবে না, প্রথম কথাটা বাদ হয়ে গেল। উচ্চ আপেক্ষিক তাপ, উচ্চ পরিবাহিতাটা দরকার। ঠিক আছে, নিম্ন আপেক্ষিক তাপ, নিম্ন পরিবাহিতা, এই অপশনটাও চলে গেল। নিম্ন আপেক্ষিক তাপ, উচ্চ পরিবাহিতা, তার মানে উচ্চ পরিবাহিতাটা হবে, এটা শিওর। এবার প্রয়োজন হচ্ছে উচ্চ আপেক্ষিক তাপ নাকি নিম্ন আপেক্ষিক তাপ? অ্যাকচুয়ালি আপেক্ষিক তাপটা নিম্ন হওয়ার প্রয়োজন। ঠিক আছে, তাহলে বেশি ধরে রাখবে না আলো, মানে তাপ, সেটা দিয়ে দেবে। ঠিক আছে, রান্নার মধ্যে, তার মানে রান্নাটা গরম হয়ে যাবে। তাপ পরিবাহী কোনো দণ্ডের ওপর তাপের কুপরিবাহী কোনো পদার্থের আচ্ছাদন দিলে দণ্ডের তাপ পরিবহনের হার কি হবে? দেখো, তাপ পরিবাহী কোনো দণ্ডের ওপর তাপের কুপরিবাহী পদার্থের আস্তরণ দিলে কি হবে? তাপ পরিবহনের হার তো একই থাকবে। সিম্পল কথা ভাবো, এই যে কেটলি ধরো, ঠিক আছে, যেখানে চা বিক্রি করে যারা, ওপরটা একটা আস্তরণ দিয়ে দেয় হ্যান্ডেলটায়, কিন্তু হ্যান্ডেলটা আস্তরণ দেওয়া হয় ধরার জন্য। কিন্তু তাপ পরিবহন কি কোনো এফেক্টেড হবে? কিচ্ছু এফেক্টেড হবে না, কারণ ওটা তো পরিবহনের মাধ্যমে হয়। তাহলে তুমি ওপরে কুপরিবাহী দাও আর যাই দাও, পরিবহন, হ্যাঁ, তুমি একটা যেটা করতে পারবে, কুপরিবাহী বলে ওই জায়গাটা ধরতে পারবে, আর কিচ্ছু নয়। ক্লিয়ার? আচ্ছা, তারা বলছে ইনজেনহজের পরীক্ষায় দুটো ধাতব দণ্ডে গলিত মোমের দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার ও দুটি ধাতুর উপাদানের পরিবাহিতাঙ্কের অনুপাত কত? ওকে, কিচ্ছু না, এটা স্কোয়ার হয়ে যায়। 2 স্কোয়ার আর 3 স্কোয়ার, মানে 2 স্কোয়ার মানে 4, 3 স্কোয়ার মানে 9। ব্যাস, দেখো 4:9 অবশ্যই আছে, 4:9 হবে। কোনো পদার্থ দিয়ে তাপের পরিবহন কোন রাশির উপর নির্ভর করে না? বেদ, ক্ষেত্রফল, গড় তাপমাত্রা, প্রকৃতির উপর। গড় তাপমাত্রার উপর নির্ভর করে না। ঠিক আছে, প্রদত্ত কোনটির ওপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে? উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি না প্রস্থচ্ছেদ? নির্ভর করে মেনলি উপাদানের প্রকৃতির ওপর। ঠিক আছে, θ1 - θ2/d রাশিটিকে কি বলে? θ1 - θ2/d, এটাকে কি বলে? উষ্ণতার নতি বলা হয়। একে কি বলা হয়? উষ্ণতার নতি বলা হয়। ঠিক আছে, তারপর বলছে কোনটি তাপ পরিবাহিতা ঘরের উষ্ণতার চেয়ে কম? ভালো করে দেখো, কোনটি তাপ পরিবাহিতা ঘরের উষ্ণতার থেকে কম? পারদের তাপ পরিবাহিতা ঘরের উষ্ণতার থেকে কম হয়। ঠিক আছে, তাপ পরিবাহিতা সিজিএস একক কি? সিজিএস একক কি হয়? সিজিএস হচ্ছে, এটা আমাদের কোনটা হবে? এই যে
এটাও না সেন্টিমিটার, এই যে এ, ঠিক আছে। এসআই এর তাপ পরিবাহিতাঙ্ক কি হবে, এটা আমরা সহজ। আচ্ছা, Wm⁻⁻1 K⁻⁻1, ঠিক আছে। আচ্ছা, তাপ পরিবাহিতাঙ্কের মাত্রীয় সংকেত কি হবে, এটা কিছুই না, ml কোথায় আছে, না এটাও হবে না, এটা হবে ml T⁻³ 10⁻⁻1। বলছে আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান কত হবে। আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতাঙ্কের মান ইনফিনিটিভ হবে, দেখো ইনফিনিটিভ হবে, ঠিক আছে। আদর্শ অন্তরকের তাপ পরিবাহিতাঙ্ক, অন্তরক মানে কি বাধা দিচ্ছে, তাহলে 0 হবে তাপ পরিবাহিতাঙ্ক। আচ্ছা, প্রদত্ত কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি, ঠিক আছে। তামা, রূপো, অ্যালুমিনিয়াম, হিরে। তাপ পরিবাহিতা, তাপের সবচেয়ে মানে এগুলোর মধ্যে সবচেয়ে তাপ পরিবহন করতে পারে হচ্ছে তাপ, বিদ্যুৎ না কিন্তু তাপ, হিরে। তাপ প্রবাহের একক কি, তাপ প্রবাহের একক হচ্ছে W, ঠিক আছে। কোন পরিবাহী তাপীয় রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে না। পরিবাহীর উপাদান, বেদ, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য না প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দুই প্রান্তের উষ্ণতার পার্থক্যের উপর নির্ভর করে না। তাপরোধের সঙ্গে সদৃশ্য কোনটা, আপেক্ষিক তাপ, পরিবাহিতা, পরিবাহিতাঙ্ক, তড়িৎরোধ, ঠিক আছে। আচ্ছা, চলে আসি নেক্সটে। তাপের সুপরিবাহী তরল কি হয়, তাপের সুপরিবাহী তরল হচ্ছে পারদ। W m⁻⁻1 K⁻⁻1 তাপ পরিবাহিতার ভৌত একক, ঠিক আছে, মনে থাকবে এটা। আচ্ছা, দৈর্ঘ্য স্থির রেখে ক্ষেত্রফল বৃদ্ধি করলে পরিবাহিত উৎপন্ন তাপ কি হয়, বৃদ্ধি পায়। পরিবহন পদ্ধতিতে তাপ সঞ্চালনের ড্যাশ পদার্থের বৈশিষ্ট্য, কঠিন পদার্থের বৈশিষ্ট্য। পরিবহন হচ্ছে কঠিনে হয়, পরিচালন হবে তোমার তরলে, ঠিক আছে, বিকিরণ গ্যাসে হয়ে যাবে। ড্যাশ ছাদযুক্ত বাসগৃহ গরমে ঠান্ডা আর শীতে গরম হয়, সবচেয়ে ভালো হয় খড়ে, ওই জন্য খড়ের ছাদ খুব ভালো। তাপ পরিবহনের স্থিরাবস্থায় বস্তুর কোন তাপ ড্যাশ করে না, কোনো তাপ শোষণ করে না। তাপ পরিবহনের স্থিরাবস্থায় কোনো বস্তুর তাপ শোষণ করে না। কোনো ধাতব দণ্ডের দুই প্রান্তের উষ্ণতার পার্থক্য দ্বিগুণ হলে তাপ পরিবহনের হার কেমন হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে, ঠিক আছে। কয়লা খনিতে উৎপন্ন দাহ্য ড্যাশ গ্যাস কর্মরত শ্রমিকদের প্রাণহানির, মার্স গ্যাস, সবসময় মনে রাখবে মার্স গ্যাস কি করে, আমাদের কর্মরত শ্রমিকদের প্রাণহানির ঘটনা ঘটায়, ঠিক আছে। আচ্ছা, এবার চলে আসি 1 নম্বর প্রশ্নে। বলছে কঠিন পদার্থে তাপ কোন পদ্ধতিতে, কঠিন পদার্থে কি হয়, পরিবহন, অলরেডি আমি বলেছি। তাপ সঞ্চালনে কোন পদার্থের অণুগুলির কোনো স্থান পরিবর্তন হয় না, স্থান পরিবর্তন হয় না কার, পরিবহনে, শুধু কি হয়, কম্পন হয়, শুধু কম্পন হয় স্থির জায়গায়। একটি বাঁকা ধাতব দণ্ডের মধ্যে দিয়ে পরিবহন কি সম্ভব, কেন সম্ভব নয়, অবশ্যই সম্ভব, বাঁকা হোক সোজা হোক মানে তেড়া বেঁকা যা ইচ্ছা হোক সম্ভব, ঠিক আছে। আচ্ছা, তারপরে বলছে কি, তারপরে বলছে রৌদ্রে রাখা একটি লোহার চেয়ার কাঠের চেয়ার স্পর্শ করলে কোনটার বেশি গরম মনে হবে। স্বাভাবিকভাবেই লোহার চেয়ার বেশি গরম মনে হবে, কারণ এর প্রসারণ গুণাঙ্কটা আছে, কারণ তাপের সুপরিবাহী, সেই জন্য হবে। তারপর কোন উষ্ণতায় থাকলে কাঠ এবং লোহাকে স্পর্শ করলে একই রকম গরম বা ঠান্ডার অনুভূতি মনে হবে, দেহের উষ্ণতায় থাকলে, সিম্পল। তাপ পরিবহনে কোন অবস্থায় উত্তপ্ত করলে কোনো ধাতব দণ্ডের উষ্ণতা বাড়ে না। তাপ পরিবহনের কোন অবস্থায় উত্তপ্ত করে, স্থির অবস্থায়, ঠিক আছে। তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়, তরল পদার্থে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়, তরল পদার্থে তাপ সঞ্চালিত হয় হচ্ছে পরিচলন পদ্ধতিতে। সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে আসে, আমাদের শূন্য মাধ্যমে আসছে, শূন্য মাধ্যমে কি আসে, বিকিরণ পদ্ধতিতে আসবে। সর্বাপেক্ষা কুপরিবাহী পদার্থ কোনটি, সর্বাপেক্ষা কুপরিবাহী পদার্থ তুমি কাঠের দিকে যেতে পারো, গ্লাস উল, এখানে আছে দেখো গ্লাস উল, যা কাঁচের তন্তুতে তৈরি একটা পদার্থ। পুরনো ও নতুন লেপের মধ্যে কোনটি বেশি আরামদায়ক, খুব স্বাভাবিকভাবে নতুন লেপ আরামদায়ক হবে, কারণ বেশি ফ্লাপি হয়, বেশি ফ্লাপি হলে এর মধ্যে এয়ারি ভাবটা বেশি থাকে, এয়ার মানে তাপের কুপরিবাহী, তার মানে ভেতরে যে উষ্ণতা সেটা বাইরে বেরোতে দেয় না বা ভেতরে আসতে দেয় না, সেটার জন্য কিন্তু আমাদের নতুন লেপ বেশি আরামদায়ক।
জল ও অক্সিজেনের মধ্যে কোনটি অধিক কুপরিবাহী? জল এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন অধিক কুপরিবাহী। স্থির পূর্ব অবস্থায় কোন পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি করলে কোন কোন রাশির উপর নির্ভর করে? পরিবাহী তাপ পরিবাহিতাঙ্ক, আপেক্ষিক তাপ আর ঘনত্ব। ওকে, তার বলছে শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের মান কত? শূন্য স্থানে তাপ পরিবাহিতাঙ্কের কোনো ভ্যালু হবে না, ভ্যালু হবে 0। ঠিক আছে। ধাতুর মধ্যে কিসের উপস্থিতির জন্য ধাতুর তাপে সুপরিবাহী হয়? মুক্ত ইলেকট্রনের জন্য। ঠিক আছে। একটি কঠিন পদার্থের তাপ পরিবহনের হার কিভাবে পরিবর্তন হয়? যদি ব্লকটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পায়, খুব স্বাভাবিক, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বৃদ্ধি পাবে, তাপ পরিবহনের হার বৃদ্ধি পাবে, সহজ কথা। তাপ পরিবহন ক্ষমতার বৃদ্ধি অনুযায়ী সাজাও। বায়ু, জল, পারদ, তামা। সবচেয়ে ভালো হচ্ছে তামা, তারপর বায়ু, তারপর জল, তারপর বায়ু। ঠিক আছে। এমন একটি অধাতুর নাম লেখো যা তাপ পরিবাহিতাঙ্কের সর্বোচ্চ। আচ্ছা, C12 সমস্থানিক সংশ্লেষিত হীরক। কোন পরিবাহীর প্রস্থচ্ছেদ হ্রাস করলে তাপীয় রোধের কি পরিবর্তন হবে? না, তাপীয় রোধ বৃদ্ধি পাবে। কি হবে? তাপীয় রোধ বৃদ্ধি পাবে। একটি ফলকের বেধ স্থির রেখে প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল অর্ধেক করলে তাপীয় রোধ পূর্বের কত গুণ হবে? দেখো, স্থির রেখে অর্ধেক করলো, অর্ধেকটা ওপরে চলে গেল, হাফটা, তার মানে দ্বিগুণ হয়ে যাবে। কত গুণ হবে? দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে। তাপীয় রোধের এসআই একক কোনটি? মানে কোনটা? কেলভিন পার ওয়াট। এসআই একক কি? কেলভিন পার ওয়াট। ঠিক আছে। তাহলে বলো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর যারা চ্যানেলটাতে নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবে। তাহলে তাপের যা শর্ট কোশ্চেন আছে, যত ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আছে, আমরা কিন্তু সব কমপ্লিট করে ফেলেছি। ক্লিয়ার?